থাকা ময়লাগুলো বৃষ্টির পানিতে ধুয়ে সূর্যের আলোতে আরো বেশি ঝকঝকে তকতকে দেখাচ্ছে। বেশ কয়েকদিন পর উৎস আজ ব্যায়াম করতে বেরিয়েছে। প্রতিদিন যেটা অভ্যাস সেটা কয়েকদিনের জন্য বাদ গেলে শরীর ঝিমিয়ে যায়। আজ অ্যালার্ম বাজতেই সে আর এক মুহূর্ত দেরি করেনি, ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছে। উৎস বের হওয়ার পরেই নিতুও উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করতেই নিচে রান্নাঘরে চলে আসে। গতরাতে ফারিনা বেগমের সাথে তার কথা হয়েছে। আজ তিনি নাস্তা বেলার পরেই বাসায় ফিরবেন বলে জানিয়েছেন। আজ নিতু দুপুরের রান্নাটাও করবে। রাতে যখন উৎসকে জিজ্ঞেস করেছিল সে কি খেতে চায়, উৎস কোনো ভাবনা চিন্তা ছাড়া জানিয়েছে। বৃষ্টি হোক আর না হোক, কাল খিচুড়ি, মাংস, বেগুন ভাজা আর একটু আচার হলে মন্দ হবে না। সুতরাং নিতু আজ এসব খাবারই রান্না করবে। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। ভালো সময় হয়তো চোখের পলকেই কেটে যায়, ঠিক যেমনটা এখন হচ্ছে। দিন শুরু হতেই যেন শেষ হয়ে যাচ্ছে। ঘুম থেকে ওঠার পরে কেমন ঘুমাতে যাওয়ার সময় চলে আসছে। এই কদিনে যে নিতু আরো বেশি করে জড়িয়ে গেছে উৎসের সাথে। সারাক্ষণ কাছে কাছে থাকা পুরুষটার এখন তার অভ্যাস হয়ে উঠেছে। তার ব্যাপারটা কি এমন বুঝতে পারে না নিতু। উৎসের বাহিরে একটু কাজ থাকায় ফারিন বেগম ফেরার পরপরই নাস্তা করে বেরিয়ে গেল সে। বের হওয়ার সময় নিতুকে জানিয়ে গেল সে একেবারে দুপুরে বাসায় ফিরবে। তার জন্য যেন কোনো কাজ ফেলে না রাখা হয়। প্রয়োজনে খাবার খাওয়ার সময় হলে সেটাও যেন মায়ের সাথে খেয়ে নেয়। নিতুও রান্নার সব ব্যবস্থা করে ফেললো চটপট করে, যেন রান্না করতে এসে এটা ওটার জন্য দেরি না হয়। একবার চোখ বুলিয়ে দেখে নিল সবকিছু ঠিকঠাক আছে। ফারিনা বেগমের সাথে সেভাবে কথা হয়নি ভেবে সোজা তার রুমে চলে গেল। 1 ঘন্টা সময় এখনো হাতে আছে। এতগুলো দিন বাহিরে কাটলো, কি কি হলো সবগুলো শুনিয়ে নিত। ফারিনা বেগমও কথা বলার মানুষ পেয়ে আরামে আনুতে সব কথা বললেন। বোনের সাথে কি কি কথা হয়েছে, তারা কবে এই বাড়িতে বেড়াতে আসবেন, নিতুর ছবি দেখে কি বলেছে, বোনের ছেলের বউটা কেমন, নাতনি অসুস্থতা, ছেলেটার জব হচ্ছে না, এখানে থেকে আরেক ভাইয়ের বাড়ি বেড়াতে যাওয়া সব ঘটনায় ফারিনা বেগম নিতুকে একে একে বললেন। নিতু রান্না শেষ হলো 1:30টার দিকে। খাবার টেবিলে সব সাজিয়ে রেখে ফারিনা বেগমের খাবার এবং ওষুধ তার রুমে রেখে নিজে উপরে এলো গোসল করতে। আলমারি থেকে বেছে বেছে কালো রঙের একটা সুন্দর শাড়ি বের করলো গোসল করে পরবে বলে। সে খুব ভালো করে জানে পুরুষ মানুষের নজর গোছানো পরিপাটি আর বিশেষ করে শাড়ি পরিহিতা নারীতেই আটকে যায়। চোখে যদি একটু কাজল থাকে তাহলে তো কোনো কথাই নেই। নিতুর চুল এমনিতেই বড় বড়, সুতরাং রূপবতী হওয়া যা যা গুণ থাকা প্রয়োজন সবই তার আছে। নিতু হেসে মনে মনে বলল, কতদিন আপনার মন আমার থেকে দূরে থাকে সেটাই দেখব আমি। মেজর সাহেব, আমাকে ভালো না বেশে আপনি থাকতে পারবেন না, কিছুতেই পারবেন না। পরক্ষণেই মনে মনে প্রশ্নের উপখ্যান ঘটে নিতুর। এই লোকটা কি তার কোনো কিছুতেই একেবারের জন্য হলেও প্রেমে পড়েনি, মুগ্ধ হয়নি? কি করলে খেলার সংসারটা ভালোবাসার হবে? কতদিনে উৎস পুরোপুরিভাবে তার হবে। এখন উৎসের মনে হারানোর ভয় থাকবে না। সে বুঝবে সব মানুষ ঠকাও না। কেউ কেউ জীবন নিয়ে ভালোবাসতে উন্মুখ হয়ে বসে থাকে। নিতু গোসল শেষ করে মাথার তোয়ালে জড়িয়ে টুকটাক প্রসাধনীতে নিজেকে সাজিয়ে নিচ্ছিল। চোখে কাজল দিয়ে নিজেকেই নিয়ে আয়নাতে দেখে মৃদু হাসল। জ্বরের শরীরটা শুকিয়ে গেলেও চেহারার জৌরস খুব একটা কমেনি। পরক্ষণেই মন খারাপ হয়ে গেল নিতোর। এত কিছু করেও কি তার মন পাওয়া যাবে? হুঁ, মনকে দমে যেতে দিল না। প্রায় মানুষকে নিজের করে নেওয়ায় তো একটা যুদ্ধের মতো। যুদ্ধের ময়দানে নেমে সেখানে থেকে অনুভূতি নিয়ে পালিয়ে যাওয়া কোনো যোদ্ধার কাজ নয়। আনমনে ভেজা চুল মুছছিল নিতু। দুই চোখের দৃষ্টি জানালার বাহিরে কদম ফুল গাছের ডালে। অনবরত দুইটি পাখির ওপর কি সুন্দর দুটো পাখি একসাথে বসে সুখ দুঃখের আলাপ করছে, কাছাকাছি পাশাপাশি প্রেমালাপে মগ্ন। হঠাৎ দরজার দিক থেকে উৎসের গলা ভেসে এলো, এই রুমে আরও একজন মানুষ থাকে, পুরুষ মানুষ। এটা হয়তো কেউ কেউ ভুলে যাচ্ছে। যখন তখন যেভাবে সেভাবে এই রুমে থাকা চলবে না। নিতু উৎসের কথার অর্থ বুঝল। শাড়ির আঁচল কোমরে গুজে ছিল তার ফর্সা আবেদনময়ী কোমর হতে
হয়তো সম্পর্ক ভিন্নতা থাকলেও অন্য কিছুর ব্যাখ্যায় আসতো, কিন্তু সেক্ষেত্রে তা এলো না। নিতু কোমর না ঢেকে ওভাবে রেখেই বলে উঠল, আপনারও বোঝা উচিত, আপনি বিয়ে করেছেন, রুমে আপনার বউই থাকে। আপনি কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাননি বা কোনো ভাইয়ের বউয়ের সামনে পড়েননি যে সব সময় আপনার সামনে কেউ ঘোমটা টেনে বসে থাকবে। আপনার বউ আমি, ইচ্ছে হলে কোমর বের করে থাকবো, ইচ্ছে হলে হাফ প্যান্ট পরে থাকবো, আবার ইচ্ছে হলে গরমে শাল জড়িয়ে কাঁপাকাঁপি করব, পুরোটাই আমার মর্জি। নিতু ঠোঁট টিপে হেসে পরক্ষণে আবার বলে উঠল, আপনার নজর খারাপ সেটা স্বীকার করুন। রুমটা এত বড়, রুমে এত কিছু সাজানো গোছানো, সুন্দর সুন্দর জিনিস রয়েছে, অথচ আপনার চোখ গেল সেই আমার অল্প একটু বের হয়ে থাকা কোমরে। উৎস অস্বস্তিতে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ের সাথে সে কথায় কখনোই পেরে উঠবে না। কথায় তাকে মাত করা সম্ভবই নয়। এটা নিয়ে কথা বাড়ানোর মানে নিজেকে আরও বিপদে ফেলা। সুতরাং এসব নিয়ে আর কথা না বলে বলল, খিদে পেয়েছে, এসে খেতে দাও। নিতু সামনে নিয়ে মোছা চুলগুলো এক ঝটকায় পেছনে সরিয়ে দিল। বলল, যান, আমি আসছি। এদিক ওদিক না দেখে সোজা খাবার টেবিলে চলে যান। আজকাল নিজের রুমেও নিজের সেফটি নেই। কী দিনকাল এলো রে বাবা। উৎস এসে খাবার টেবিলে বসলো। ফারিনা বেগম এতক্ষণে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছেন। কাজের মেয়ে সাহেলা এখনো বাড়ি ফেরেনি। নিজের বাড়ি গিয়ে এখন অসুস্থ হয়ে পড়ে আছে। উৎস গত রাতেই কিছু টাকা পাঠিয়েছে চিকিৎসার জন্য, বলে দিয়েছে সুস্থ হলেই যেন ফিরে আসে। নিতু খাবারগুলোর ওপর থেকে ঢাকনা সরাতেই মনের তৃপ্তিতে চোখ বন্ধ করে নিল উৎস। নিতু মৃদু হেসে প্লেটের খাবার তুলে নিল। প্লেটে একে একে জায়গা করে নিল উৎসের পছন্দের সব খাবার। উৎস দেরি না করে নিতুকে খেতে বসতে বলেই নিজে খেতে শুরু করে দিল। এক লোকমা মুখে দিতেই পুনরায় চোখ বন্ধ করে নিল সে। বলে উঠল, হুম, এত মজার খাবার, এটা লোভেই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তোমার রান্নার জবাব নেই নিতু। নিতু নিজের প্লেটে খাবার বেড়ে নিতে নিতে বলল, আপনি এতগুলো দিন আমার যত্ন নিলেন, খাবার থেকে শুরু করে ঔষধ পর্যন্ত নিজ হাতে যত্ন করে খাওয়ালেন, পছন্দের খাবারও বাদ দিলেন না। এতটুকু তো আপনার জন্য আমি করতেই পারি। তাছাড়া আমি তো আপনার বউ, সে যে কয়দিনেরই হই বা সারা জীবনের। আপনাকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব আমারই। উৎস কোনো কথা না বলে পেট পুড়ে খেয়ে নিল। নীতিও তুলে তুলে খাওয়াতে কোনো রকম কার্পণ্য করল না। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলল উৎস। নিতুর দিকে তাকিয়ে হেসে বলল, এত মজার খাবার খাইয়ে তো বদভ্যাস বানিয়ে দিচ্ছ। অন্য কারোর রান্না তো আর মুখেই তুলতে পারবো না। কে জানে যে রান্নার দায়িত্বে পরবর্তীতে আসবে, তার কি কি দুর্ভোগ পোহাতে হবে। হঠাৎ নিতুর মুখটা মলিন হলো। সে মৃদু গলায় বলল, এই তো হাতে আর কয়দিনই বা আছে, বেশি দিন তো আর খেতে পারবেন না এই হাতের রান্না। আমাকে তো চলেই যেতে হবে। পরে না হয় ধীরে ধীরে আমার মতো আমার গড়ে দেয়া বদ অভ্যাসও পরিবর্তন করে নেবেন। অন্যের হাতের রান্নাও তখন অভ্যেসে পরিণত হবে। উৎস অন্যদিকে তাকিয়ে বলল, ভালো কোনো মুহূর্তে চলে যাওয়ার কথা বলে মুড খারাপ করে দেবে না তো? মুড খারাপ কেন হবে? আমি তো মিথ্যে বলিনি, আমাকে তো চলে যেতেই হবে। সব সময় সত্য বলার দায়িত্বই বা কেন তোমার নিতে হবে? যেভাবে সময় যাচ্ছে সেভাবে যেতে দাও। এই কথা আপনি বলছেন? না বলার কি আছে? এখন যদি আমি আপনাকে চেয়ে বসি? খাবারের সাথে এসব কথা কেন আসছে? লজিক্যাল হও। বলেই খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেল উৎস। নিতু মৃদু হেসে বলল, আপনি আমার সাথে থাকতে ভয় পান উৎস। যদি আমাকে ভালোবেসে ফেলেন, একটুও যে বাসেননি, তারই বা গ্যারান্টি কি? রাতে ফারিনা বেগম নিতুকে নিজের রুমে ডাকলেন। নিতু একা একাই রুমে ছিল। দুপুরের পর থেকে উৎস তার সাথে কোনো কথা বলেনি। কিছু সময় বাসায় থেকে বাইরে বেরিয়েছে সে। নিতু একা বাসায় বসে বান্ধবীর সাথে ফোন আলাপে সময় পার করছিল। ফারিনা বেগম ডাকতেই ফোন রেখে নিচে নেমে এলো। ফারিনা বেগম সামনে কিছু গহনার বাক্স নিয়ে বসে আছেন। নিতু রুমে প্রবেশ করতেই হাত বাড়িয়ে ডেকে কাছে বসালেন তিনি। একে একে সবগুলো বাক্স খুলে নিতুকে দেখিয়ে বলল, আমার খুব শখ আমার ছেলের বউ শাড়ি পরে আলতা পায়ে আর গা ভর্তি গহনা পরে থাকবে সব সময়। অনন্যা গহনার সাথে কোমরে বিছা আর পায়ে নুপুর থাকবেই। সারা বাড়িতে সে যখন হেঁটে বেড়াবে তখন নুপুরের ছন্দ তুলবে আর আমি সেটা প্রাণ ভরে শুনব। এখানে সব রকমের গহনা আছে, এগুলো আজ থেকে সব তোমার। আমার ছেলে তোমাকে বিয়ে করে আমাকে ছেলের বউ উপহার দিয়েছে। তোমাকে আমার কতটা পছন্দ
সেটা নিশ্চয়ই বলতে হবে না। তুমি আমার ইচ্ছেটা পূরণ করে দাও। ফারিনা বেগমের কথা শুনে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল নিতুর। গহনাগুলো দেখে পরক্ষণেই চোখ সরিয়ে নিল সে। আমতা আমতা করে বলল, এখনই কেন এসব আম্মা, আর কিছুদিন যাক। ফারিনা বেগম বক্স থেকে একজোড়া চুড়ি নিয়ে নিতুর হাতে পরিয়ে দিতে দিতে বললেন, নতুন বউ তুমি, এখন এসব না পড়লে কখন পড়বে? 2 দিন পর যখন বাচ্চা হবে তখন আর ইচ্ছে করবে না। মুখ তার ভার হয়ে এলো নিতুর। যেখানে সংসারী সময়ের খুঁটিতে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, একটু ভালোবাসা নেই, সেখানে আবার বাচ্চা আসবে কোথা থেকে? মনের কথাটা মুখ ফসকে বলে ফেলল নিতু। ফারিনা বেগম ভালো করে শুনতে না পেয়ে জিজ্ঞেস করলেন। কিছু বললে? নিতু শাশুড়ির দিকে এগিয়ে এসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল, মুখের দিকে তাকিয়ে বলল, আম্মা, এখনও যদি আপনার ছেলে আমাকে মেনেই না নেয়, তাহলে এত সব জিনিস গহনা নিয়ে আমি কি করব বলুন তো? ফারিনা বেগম ভ্রু কুচকালেন, হাত ছাড়াই নিয়ে বললেন, তোমাকে বলেছি না এইসব কথা মুখে আনা দূরের কথা মনেও আনবে না। তোমাকে আমার পছন্দ মানি তুমি সবার পছন্দ হতে বাধ্য। একটু সময় দাও আমার ছেলেটাকে, ও ভীষণভাবে ঠকেছে। ওকে একটু সময় দাও মা। তোমাদের মধ্যকার দূরত্ব কমানোর জন্য, জড়তা কমানোর জন্য আমি এতগুলো দিন বাহিরে ছিলাম। সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবে তুমি। নিতু মাথা নিচু করে রইল। ফারিনা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, সবটা আমাকে খুলে বলো মা। উৎসের দিক থেকে কোনো আশার আলো নেই? উৎস বিয়ের আগ মুহূর্তে আমাকে যা জানিয়েছিল সেসব তো সত্যি, তাই না? যদি তা সত্যি হয় একটু সময় তো লাগবেই। নিতু ভাঙা ভাঙা গলায় প্রথম থেকে আজ অবধি কি কি হয়েছে সবটা সত্যি বলল। ফারিনা বেগম চুপ করে নিতুর কথা আগাগোড়া শুনলেন। কথা শেষে নিতু মৃদু গলায় বলল, আমি আপনার ছেলেকে ভালোবাসি আম্মা, এখানে কোনো মিথ্যা নেই। একদিন দুদিন নয়, পুরো 11 বছরের জিয়ে রাখা ভালোবাসা উনি আমার। আল্লাহ এতগুলো বছর পর আবার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি ওনার সঙ্গ আর হারাতে চাই না আম্মা। নিতুর গাল বেয়ে অশ্রু ঝরল। 10-11 বছরের ভালোবাসার কথাটা ফারিনা বেগম বুঝলেন না, শুধালেন। 10-11 বছর মানে? তুমি উৎসকে কিভাবে চেনো? নিতু গলা মুছে নিল। এতগুলো বছর লুকিয়ে রাখা নিজের সত্যিটা সে এখনই বলতে চায় না। সেই পুরনো কথা তুলে উৎসের ভালোবাসা চায় না সে। নিতু চায় উৎস তাকে নতুনভাবেই আগে ভালোবাসুক, তারপর না হয় কখনো অতীত সামনে আনা যাবে। অতীতকে এখনই টেনে আনলে উৎস আরও হতাশ হবে। যতটুকু আশা আছে তাও যে এক নিমিষেই নিভে যাবে। হয়তো সে আগের নিতুকেই ভুল বুঝবে। ফারিনা বেগমকে কিছু বলতে পারল না সে। শুধু বলল, আমাকে একটু সময় দিন আম্মা, আমি সব বলবো। ফারিন বেগম নিতুকে সাহস দিলেন, তবে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, যা জানার কৌতূহল কিছুতেই দমাতে পারছে না। তিনি আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, আমাকে শুধু এইটুকু বলো, তুমি উৎসের বউকে চিনতে, তাই না? নিতু ওপর নিচ মাথা ঝাঁকালো। ফারিনা বেগম কপাল চাপড়ে আফসোস করে বললেন, উৎস ওর প্রেমিকাকে বিয়ে করলো। 2.5-3 বছরের মতো সম্পর্ক ছিল ওদের। ছেলের পছন্দ ভেবে আমিও অমত করলাম না। বিয়ে করে বউ নিয়ে এলো সে, আমিও মেয়ের মতো আদরে রাখলাম। উৎস তো জবে থাকতো, মাঝে মধ্যে ফোনে শুধু কথা হতো ওদের। কয়েক মাস যাওয়ার পর মেয়েটা উচ্ছৃঙ্খল হয়ে গেল, বাড়ির বাইরে যাওয়া বেড়ে গেল, বন্ধু বান্ধব বাড়লো। উৎসে থেকে অনেক অনেক বেশি বেশি টাকা নিয়ে উড়াতে শুরু করলো। আমার দেওয়া গহনাগুলো কী করলো কে জানে। এভাবে আরও 2 বছর চলল। শেষে একটা বড়লোক ছেলেকে ধরে আমার ছেলেকে ঠকিয়ে চলে গেল। 2 মাস পর ডিভোর্স লেটার পাঠালো। ব্যাস, আমার ছেলের সংসার জীবনের রীতি ঘটল। তারপর কেটে গেছে প্রায় 6 বছর। আমার ছেলে আর সংসারে জড়াতে চায়নি। আমি উঠে পড়ে লাগলাম বিয়ে দিতে। তারপরের কাহিনী তো তুমি জানো। নিতু হঠাৎ বলে উঠল, ওই শাকচুন্নির আর ফিরে আসার সম্ভাবনা নেই তো আম্মা? এসেই দেখুক না, এবার নিতু আছে। আমাকে ফিরিয়ে উৎসের কাছে আসার সাহস ওর এবার কিছুতেই হবে না। ফারিনা বেগম মুচকি হেসে বললেন, না, আর তাই তো তুই বা অন্য কাউকে ফিরে আসতে দিবি কেন? আমার ছেলেকে আঁচলে বেঁধে রাখবি। ভালোবাসার মানুষকে হারাতে দিস না। সে যত দূরত্ব চাইবে তুই তত চিপকে মারবি।
নিতু ফারিনা বেগমের কাঁধে মাথা রেখে বললেন, এমন শাশুড়ির লোভেই তো তার ছেলেকে ছাড়বো না আমি। ফারিনা বেগম নিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সংসার গড়তে সব রকম সহযোগিতা আমার কাছ থেকে তুই পাবি মা। এখন এই গহনাগুলো নিজের কাছে রেখে দে। সেজে সেজে বরের সামনে ঘুরবি। পুরুষ মানুষ কতক্ষণ দূরে দূরে থাকবে? নিতু চোখ বন্ধ করে বলে উঠল। আম্মা, এবার কিন্তু লজ্জা পাচ্ছি। নিতুর কথায় হেসে উঠল ফারিনা বেগম। তার হাসিতে গলা মেলালো নিতুও। উৎসর বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত 10টা। ফারিনা বেগম খাওয়া দাওয়া করে সবে নিজের রুমে গিয়েছিল। নিতু খাবার টেবিলে বসে কোচকাচ করছে রাখছে। শাশুড়ি খাবার খাইয়ে ঠিকঠাক ওষুধ খাওয়ালেও নিজে উৎসের সাথে একসাথে বসে খাবে বলে কিছুই খায়নি। খাবার ঠিক করে রেখে রুমের দিকে অগ্রসর হবে তখনই উৎস বাসায় প্রবেশ করলো। হাতে করে কিছু একটা নিয়ে এসেছে সে। নিতু সিঁড়িতে মাত্রই পা রেখেছিল। উৎসের ডাক শুনে দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে তাকালো সে। আপনার এতক্ষণে সময় হলো বাসায় ফেরার? ফোন নম্বরটিও দেননি যে বাসায় কোনো প্রয়োজন হলে কল করব। উৎস এগিয়ে এসে শুধালো, কেন, কিছু হয়েছে? আজ হয়নি, আগামীতে হতে পারে। আজ নিয়ে রেখো, আমারই ভুল হয়েছে। নম্বরটা অন্তত দিয়ে রাখা উচিত ছিল। নিতু সরলভাবেই বলে উঠল। খেয়ে ওপরে যাবেন নাকি ফ্রেশ হয়ে এসে খাবেন? উৎস জবাবে বলল, ফ্রেশ হয়ে এসে খাই। এই ব্যাগটা ধরো, এখানে তোমার জন্য শাড়ি আছে। আগামীকাল বউ ভাতের অনুষ্ঠান আছে বলেছিলাম না, তুমিও যাবে আমার সাথে। নিতু প্যাকেটটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল। এই প্রথম প্রিয় মানুষের কাছে থেকে উপহার পেল সে। এটা কি পরে পুরনো করতে মন চাইবে কোনোভাবে? প্রিয় মানুষের দেওয়া জিনিস তো যত্ন করে রেখে দিতে হয়। নিতু চিন্তা করলো কালকে যদি কোনোভাবে শাড়িটা নষ্ট হয়ে যায়। উৎস আরও ডজনখানেক শাড়ি কিনে দিলেও তো এই প্রথম উপহারের মতো হবে না। সে বলল, আমি তো ওয়েস্টার্ন পরতে চাচ্ছিলাম। নিতুর কথা শুনে উৎস কোমল স্বরে শুধালো। বিয়েবাড়ির অনুষ্ঠানে তুমি ওয়েস্টার্ন পরবে? নিতু ওপর নিজ মাথা ঝাঁকিয়ে মৃদু হাসলো। ওয়েস্টার্ন ড্রেস পরবো বলেছি, অশ্লীল ড্রেস পরবো বলিনি। উৎস নিতুর হাতে থেকে শাড়ির প্যাকেটটা কেড়ে নিল। মুখ গম্ভীর দেখালো তার। তাহলে শাড়ি দোকানে ফিরিয়ে দিয়ে আসি। তোমার শাড়িও পরতে হবে না, আর ওখানে যেতেও হবে না। নিতুর সাথে সাথে শাড়ি ছিনিয়ে নিয়ে উৎসের কাছাকাছি এসে বলে উঠল, অনুষ্ঠানেও যাব আর শাড়িও পরবো। আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন, নিজের চরিত্রের দিকেও খেয়াল রাখবেন। মেজর সাহেব চরিত্রের কোনো নাট যেন ঢিলে না হয়ে যায়। সকালে নাস্তা করে উৎস বেরিয়েছে পরিচিত কাছের ছোট্ট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান বলে কথা। কাজ তো হাতে কম থাকতে পারে না। নিজেকে কিছু করতে না হলেও বিভিন্ন কাজে তদারকি তো করতেই হবে। উৎস নিতুকে 12টার দিকেই তৈরি হয়ে নিতে বলে গিয়েছে। সে শুধু বাসায় ফিরবে আর নিজে তৈরি হতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ই বাসায় থাকবে। উৎস এবং নিতু দুজনেই ফারিনা বেগমকে সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু উনি যেতে রাজি হননি। বাড়িতেই তিনি ঠিক আছেন। আর তাছাড়া আজ নতুন আর একটা মেয়ের আসার কথা। আগে যে এই বাড়িতে কর্মরত ছিল সে নিজেই পাঠাবে। তাকে সব রকম কাজ বুঝিয়ে দিতে হবে। নিতু সকালের নাস্তা শেষ করে ফারিনা বেগমের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে রান্নাঘরে থেকে বের হলো। বাসার সব রকম কাজ প্রায় শেষ, এখন নিজের রেডি হওয়া বাকি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেশি সময় হাতে নেই। সে দ্রুত পায়ে ফারিনা বেগমের রুমে প্রবেশ করলো। ফারিনা বেগম খাটের বালিশ ঠিকিয়ে সেখানে হেলান দিয়ে বই পড়ছিলেন। নিতুকে দেখে বই বন্ধ করে শুধালেন। তুমি এখনও রেডি হতে যাওনি? নিতু কপালের ঘাম মুছতে মুছতে জবাব দিল, আপনার জন্য খাবার তৈরি করে রাখলাম, আমরা বাইরে খাবো। আর আপনি? কাজ মোটামুটি সব শেষ, এখন গিয়ে একদম শাওয়ার নিব, তারপর রেডি হব। নিতু মুচকি এসে ফারিনা বেগমের পাশে গিয়ে বসলো। লজ্জায় মাথা নিচু করে বলল, আম্মা, আপনার ছেলে আমার জন্য শাড়ি এনেছে, ওটা পরে যেতে বলেছে। ফারিনা বেগম মৃদু হেসে বই পাশে রেখে বললেন, সুন্দর করে সাজবা। আর শোনো মা, গহনা পরতে ভুলবি না একদম। শাড়ির সাথে যেগুলো মানাবে সব পরবি। স্বর্ণ কিন্তু মেয়েদের রূপ লাবণ্য আরও বাড়িয়ে দেয়। তুই এইসব বিষয়ে আমার চেয়ে অনেক বেশি ভালো জানিস, বুঝিস। মোট কথা, আমার ছেলে যেন তোকে নিয়ে ইনসিকিউর ফিল করে।
তবেই না খুঁটিহীন সংসারটা টিকবে। নিতু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফারিনা বেগম আর সময় নষ্ট করতে না দিয়ে ঠেলে নিজের রুমে পাঠিয়ে দিল নিতুকে। মনে মনে কত করে দোয়া করলো, এবার ছেলেটা সঠিক মানুষ পেয়েছে, সংসারটা যেন টিকে যায়।